নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vival Body Wash এবং Berger Easy Clean Fresh, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভাল। দিদিরা এসে এই মঞ্চ করছে যেমন আলো, তেমন ভাবেই মেয়েরা তোমরা প্রদীপ জ্বালো। লড়াই করে সরিয়ে বাধা, আবার স্বপ্ন দেখো, ইচ্ছে থাকলে উপায় হবে, এইটা মনে রাখো। এমন ভাবেই সব দিদিদের ফিরবে সম্মান, সারা বাংলা বলবে তাদের দিদি নাম্বার 1। আজকে এমনই 4 জন দারুণ দিদির সাথে কথা বলবো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। সবাই মঞ্চে উপস্থিত, আমরা সবার সাথে পরিচয় করি। প্রথমে আছে সুদেষ্ণা মৈত্র। নমস্কার দিদি, আমি সুদেষ্ণা মৈত্র, আমি মালদা থেকে আসছি। আমি মালদা কলেজের গেস্ট লেকচারার। আমার ছোটবেলা থেকে লড়াই করার গল্প আর পরিবারের পাশে দাঁড়িয়ে সমাজ সেবা করার গল্প আজ তোমায় শোনাবো। এরপর আছে সোমদত্তা মণ্ডল। নমস্কার দিদি, আমি রায়গঞ্জ থেকে এসেছি। আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। এই প্রফেশনে আমি কিভাবে এসেছি তারই কথা শেয়ার করতে আজকে তোমার কাছে এসেছি। শুনবো তোমার সব গল্প সুন্দর। এরপর আছে সৌমিতা সাধুকা। নমস্কার দিদি, আমি বালি থেকে এসেছি। 2019 সালে দাঁড়িয়ে এখনো যে মানুষ কতটা কুসংস্কারে আচ্ছন্ন এবং সেই কুসংস্কার কতটা আমার জীবনে প্রভাব ফেলেছে, আমি তারই গল্প এখানে শোনাতে এসেছি। ওকে, শুনবো তোমার গল্প সৌমিতা। সুবর্ণা সরকার। নমস্কার দিদি, আমি টালিগঞ্জ থেকে এসেছি। শিক্ষাকে আঁকড়ে ধরে আমি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি এবং মা বাবার পাশে দাঁড়িয়েছি তারই গল্প তোমার সাথে করতে এসেছি আজ। শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা। ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মেভা জয়ন্তী। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সুদেষ্ণা গেস্ট লেকচারার, কত বছর আছো এই প্রফেশনে? আমি এর আগে একটি কলেজে করতাম, সেটা 3 বছর করেছি। তারপরে ওটা ছেড়ে এবার ইউজি সেকশনে করতাম, তারপর ওটা পিজি সেকশনে এসেছি, সেটা এখন 2 বছর চলছে। আবার বরাবর ইচ্ছে ছিল টিচিং প্রফেশনে আসতে চাও? বরাবর ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু গ্র্যাজুয়েশনের পর থেকে তো একটা নির্দিষ্ট একটা লক্ষ্য স্থির করতেই হয়। তখন থেকে আমাকে আমার মা এবং আমার সোনামামি খুব ইন্সপায়ার করতে থাকে যে তুই পড়াতে খুব ভালো পারবি, চেষ্টা করে দেখ। এখন সত্যি দিদি, মানে আমি যখন পড়াতে বসি আর কি, ওদেরকে যখন পড়াই, তখন মনে হয় যে এর চেয়ে ভালো কিছু বোধহয় আমি আর কোনোদিনও পারবো না। ছোটবেলাটা কি মালদাতেই কেটেছে? আমার জন্ম বারাসাতে। আমি তারপরে বাবার যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, সেই জন্য আমাকে মালদায় চলে আসতে হয়। আর খুব ছোট্ট বয়সে বাবাকে হারাই আর কি, ক্লাস 2-এ বাবাকে হারাই। চোখের সামনে দেখতে পেতাম যে মা কিভাবে চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছে। শ্বশুরবাড়ি সম্পূর্ণভাবে মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়, কারণ যেহেতু ভার নিতে হতে পারে। আমরা 3 ভাই বোন, আমি সবার ছোট। আমি যখন মাকে দেখতাম যে মা এইভাবে স্ট্রাগল করছে, কেন জানি না ভেতর ভেতর এমনি জেদ তৈরি হয়ে যেত। আর ক্লাস 10 থেকেই আমি মানে মোটামুটি ভাবতে শুরু করি যে কিছু একটা করতে হবে। মায়ের পাশে দাঁড়ানোর ইচ্ছে ভীষণ রকমভাবে আছে। আমি সত্যি সত্যি চাই মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের তার বাবা মায়ের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া উচিত। এবার সমাজে যেহেতু একটা খুব বড়সড় একটা ট্যাগলাইন আছে, ছেলেরা বাবা মায়ের দায়িত্ব নেয়, এই বিষয়টাকে আমি বিশ্বাস করি না। দায়িত্ব যে নিতে চায় সেই নিতে পারে। তো যখন অনেক ছোট ছিলে, যখন বাবা চলে গেলেন, তখন মা কি কাজ করে তোমাদের মানুষ করেছে? তখন একটা ব্যাপার ছিল যে মারা গেলে তার চাকরিটা স্ত্রী পাবে। তো সেই 2 বছরের মধ্যে মা চাকরি জোগাড় করে এবং এরকম মানে বাধা এসেছে। আমি বলবো যে মাকে হয়তো আমারই কোনো আত্মীয় ফোন করে বলছে মেয়েদের পড়াশোনা করিয়ে কি হবে, ছেলেটাকে ভালো করে মানুষ কর, মেয়েদের তো একটু বড় হলে বিয়ে দিয়ে দেবে। মা শোনেনি কথা। কিন্তু আমার গ্র্যাজুয়েশনের পরও এরকম শুনেছি অনেক তো হলো, আর কত দূর যাবে, ছেড়ে দে এবার। কিন্তু আমার ইচ্ছেটা কিন্তু থামেনি। তাই আমি গ্র্যাজুয়েশনের পর MA করেছি, তারপরে MPhil কমপ্লিট করেছি, তারপরে নেট কোয়ালিফাই করেছি, এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বসে আছি। এটা একটা চ্যালেঞ্জ এবং এই গোটা ব্যাপারটা কিন্তু আমি মায়ের কাছ থেকে পেয়েছি। কারণ এরকমভাবে লড়তে দেখতে দেখতে বড় হওয়া যে মানুষটা, সে কখনো হারতে পারে না। একদমই তাই। আমি মায়ের পাশে সবসময় থাকার চেষ্টা করি। আর পাশাপাশি কিছু সমাজসেবার কাজ আমি করি। গত বছরের আগের বছর মালদায় একটা বিশাল বন্যা দেখা দেয় এবং সেটা মানে ভীষণ রকমভাবে অনেক কটা গ্রামকেই মানে বিপর্যস্ত পজিশনে ফেলে দিয়েছিল।
তখন আমার সবসময় মাথার মধ্যে কাজ করছিল যে আমি তো একা একখানা মানুষ, আমার কোনো সেরকম পরিমাণে নেটওয়ার্ক জোন নেই যে আমি কীরকমভাবে তাদের কাছে পৌঁছতে পারি বা তাদেরকে আমি হেল্প করতে পারি। তখন আমার মাথায় একটা বুদ্ধি আটে যে সোশ্যাল মিডিয়ায় যদি আমি একটা পোস্ট ছাড়ি, দেখি তো কতজন আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছাড়ার পর আমার 30 জনের একটি গ্রুপ গঠন হয় শুধুমাত্র একটি পোস্টের দ্বারা। তারপরে আমরা প্রত্যেকে সেই বিস্কুটের কৌটোতে ওই ফান্ডিংয়ের জন্য বেরিয়ে পড়ি আর কি। পুরনো জামা কাপড় দিতে চাও দাও, যদি কেউ ওষুধ দিতে চাও, এমন প্রচুর ওষুধ থাকে যে দুটো ইউজ করার পর আর ইউজ করা হয় না, সমস্ত ওষুধ আমাদের দাও। কেউ যদি টাকা দিতে চাও আমাদের দাও। আমরা 1 টাকাও পেয়েছি, আমরা 1000 টাকাও পেয়েছি, আমরা ছেঁড়া জামা কাপড়ও পেয়েছি, আমরা নতুন পোশাকও পেয়েছি। এবং সেই সমস্ত পোশাক নিয়ে আমি সত্যি সত্যিই চেয়েছিলাম যে সেই জলের মধ্যে দিয়ে হেঁটে হাঁটা পথ পেরিয়ে গিয়ে সবার হাতে গিয়ে যখন পৌঁছে দেবো তাদের হাসি মুখটা কেমন সেটা দেখার জন্য। এবং সত্যি হাঁটু পর্যন্ত জল পেরিয়ে পৌঁছেছি, বহুবার জলের মধ্যে পড়ে গেছি। এমনকি আমাদের যখন বন্যার প্রকোপটা শেষ হয়ে যায় তখন কিছুটা টাকা আমাদের বেঁচে ছিল, সামনে ঈদ ছিল। তো আমরা আর একটা গরিব এমন একটা গ্রাম খুঁজি যেখানে হয়তো বন্যায় বাড়ি ধসে গেছে, তাতে তো ঈদের কোনো জামা কাপড় তারা পাবে না। তাহলে সেই টাকাটা দিয়ে আমরা সেই সমস্ত বাচ্চাদেরকে জামা কাপড় কিনে দিয়ে এসেছিলাম। এখন কি তোমরা ভাই বোন মা একসাথে থাকো? না, আমার দাদার বিয়ে হয়ে গেছে, আমার দিদিরও বিয়ে হয়ে গেছে। আমি আর আমার মা দুজনে এখন প্রেমিক প্রেমিকার মতো আর কি। আমি আমার মাকে ছেড়ে থাকতে পারি না, মাও আমাকে ছেড়ে থাকতে পারে না। মা আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে যদি তুই বিয়ে করতে না চাস করবি না। এখন শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা পার্মানেন্ট চাকরির। আমার নেট কোয়ালিফাই করা আছে, সিএসসি ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, বাংলা রেজাল্টটা এখনো বেরোয়নি। ইচ্ছে আছে এই মানুষটার সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়ার, যেটাতে মানুষ খুশি থাকে। একদম। সমাজের পাশেও আছো, মায়ের পাশেও আছো, এইভাবে এগিয়ে যাও। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে প্রচুর বল আছে, এই বলগুলোকে সব বাইরে ফেলতে হবে হাত দিয়ে, পুরোটা খালি করে দিতে হবে। কে কত তাড়াতাড়ি খালি করতে পারে, যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছে সুদেশনা। স্টার্ট। ভেরি গুড সুদেশনা। সুদেশনা খেলাটা শেষ করেছে 41 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। সোমদত্তা, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। হ্যাঁ দিদি, কত বছর হলো এই প্রফেশনে আছো? 2006 থেকে আমি এই প্রফেশনে আছি। যখন আমি ছোট ছিলাম আমার বাবার পায়ে হঠাৎ বোন টিভি হয়ে সেপটিক হয়ে যায়। সেই টাইমে আমার ফ্যামিলিতে আমার মার পাশে না শ্বশুর বাড়ির লোক না বাবার বাড়ির লোক কেউ ছিল না। ওই টাইমে আমার মার পুরো সংসারটা ঘাড়ে পড়ে যায়। বাবা কোনো কাজ করতে পারে না, পুরো সেপটিক হয়ে গেছে। ডক্টর বলে দিয়েছিল যে ইমিডিয়েট অপারেশন করতে হবে। এবার সেই মানুষটি কিভাবে তার অত টাকার আয়োজন করবে? সেখান থেকে আমি আছি, আমার দাদা আছে, আমার বাবা, পুরো ফ্যামিলিটাই একদম আমার মার উপরে পড়ে যায়। মা বিয়ের আগে নার্সিং ট্রেনিং নেওয়া ছিল, সেখান থেকে মা নার্সিংয়ে জয়েন করে। নার্সিং থেকে মা সকালে রাত্রে 2 বেলা ডিউটি করে। মাকে সেইভাবে পেতাম না। আমাকে ছোট থেকে আমার দাদা মানুষ করেছে, যেটা মায়ের করা কর্তব্য সেটা আমার দাদা করেছে। সেখান থেকে না আমি বাড়িতে বসেই থাকতাম, আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। এবার মার যেটা সেই অল্প স্বল্প মেকআপের জিনিস, লিপস্টিক, কাজল, নেল পলিশ, এগুলোকে নিয়েই আমি খেলতাম। কখনো লিপস্টিক লাগাতাম, কখনো কাজল লাগাতাম। এবার সেখান থেকে জানি না কেন আমার ভালো লাগতো, এবং তার সাথে ভালোবাসা হচ্ছে আমার নাচ। আমার বাড়ির পাশেই একজন নাচ শেখাতেন, সেখানে যখনই আমি ঘুঙুরের আওয়াজ পেতাম আমি ছুটে যেতাম। সেখান থেকে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে নাচ দেখতাম।
এবার সেইটি টিচার ফলো করে যে আমি প্রত্যেক দিন সেখানে আসছি, আমি নাচ দেখছি। একদিন আমাকে ডাকলো, তুই এখানে ভেতরে আয় তো। আমি গেলাম, আমাকে বলল তুই কি নাচ করবি আমার কাছে? আমি বললাম আমি নাচ করতে চাই, কিন্তু আমার মার সেই সামর্থ্য নেই যে আমাকে টাকা দিয়ে নাচ শেখাবে। তখন আমাকে ডান্স টিচার বললেন যে তোকে টাকা দিতে হবে না, তুই ফ্রি অফ কস্টে আমার কাছে নাচ কর। সেখান থেকে আমার নাচ দিয়ে পথ চলা। আজকে আমি কত্থকে মাস্টার্স কমপ্লিট করেছি, ভারতনাট্যমে মাস্টার্স কমপ্লিট করেছি। দিদি আমি মালদা থেকে বেস্ট ড্যান্সার অ্যাওয়ার্ড পেয়েছি। বাহ, এই মেকআপের লাইনে আসা এই নাচ থেকেই। আমার যিনি ডান্স টিচার আমার মেকআপ দেখে বলেছিলেন, সোমদত্তা তুমি নিজে এত ভালো মেকআপ করো, নাচের টাইমে তো আমাকে করতে মেকআপ হয়। করতেই হতো, তো সেই মেকআপটা আমি নিজেই করতাম। আমার মেকআপ দেখে আমার টিচার আমাকে বললেন, সোমদত্তা তুমি নিজে এত ভালো মেকআপ করো, তুমি এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছ না কেন? আমি বললাম দাদা আমি পারবো না। বলছে কেন পারবে না? আমি কোনোদিন শিখিনি, আমি নিজে ভালোবেসে করি, কিন্তু সেটাকে আমি কাউকে করাবো সেই ব্যাপারটা আমার ভীষণ ভয় করছে। বলছে তুমি পারবে। ফার্স্ট কাজ আমাকে আমার স্যার দেন যে সোমদত্তা এখানে একটা কাজ আছে ব্রাইডাল মেকআপ, তুমি যাবে সাজাতে। বললাম দাদা ভাই আমি পারবো না। বলছে তুমি পারবে। এবার আমি সেখানে গিয়ে আমি ভয়ে ভয়ে মেকআপ করিয়েছি, অনেক টাইম লেগেছে যেহেতু ফার্স্ট কাজ আমাকে ভালো করতে হবে, খুব ভয় করছি। যাকে সাজিয়েছি সে তো বলছে সোমদত্তা ভীষণ ভালো সাজিয়েছো, আমি তো ভীষণ স্যাটিসফাইড। এবার বাড়ি থেকে তাদের বাড়ি থেকে কল এসছে, সোমদত্তা তোমার কাজ দেখে আরও অনেক কাজ এসেছে, তোমার বিয়ের ডেটগুলো এইভাবে তুমি বুকিং করো। আমি বললাম ঠিক আছে। আমি সেখান থেকে 800 টাকা দিয়ে স্টার্ট করি দিদি। সেখান থেকে আমার পথ চলা মেকআপের 2006 2006 সেখান থেকে আমি মেকআপের লাইনে আসা। এবার সেখান থেকে কি হয়েছে, আমার এখন ডান্সটাই কিন্তু স্কিপ করে গেছে। আমি এখন ডান্সটাকে আর পারছি না। আমি এখন অনেক মেকআপের কাজ করছি, সেখানে টাইম দিতে পারছি না আমি ডান্সে। এখন আমার প্রচুর অর্ডার আসছে। আমি এখন মেকআপ স্টুডিও করেছি, নিজের মেকআপ স্টুডিও করেছি, নিজের খরচে মেকআপ স্টুডিও করেছি। এখন আমি আগে হোম সার্ভিস করতাম বাড়িতে গিয়ে গিয়ে, এখন আমার মেকআপ স্টুডিওতে আসে। আর আগে নিতাম আমি 800 টাকা দিদি, এখন আমি নিই 10,000 টাকা পার ব্রাইড, নিই 10,000 টাকা। আমি পার ডে বিয়ের সিজনে আমি 4টে ব্রাইড সাজাই, 40,000 আমি নিই, তার সাথে পার্টি মেকআপ থাকে। বাহ। আমি নিজে ট্রেনিং করাচ্ছি। এখন আমার স্টুডেন্ট 50 to 60 আপ হয়ে গেছে। ভেরি গুড সোমদত্তা। আমি নিজে দেখেছি যে কি করে আমি বড় হয়েছি। আমি চাই এখন তো মেয়েরা অনেক ভুল পথে যায়, তারা যেন ভুল পথের দিকে না গিয়ে আমার মতন যেন একটা সঠিক পথকে অগ্রসর করে, সেই জন্য আমি তাদেরকে ট্রেনিং দিয়েছি। তাই দিদি আমার এখন খুব ইচ্ছে, মা বাবা তো আমার জন্য এত কিছু করেছে, শুধু তুমি আশীর্বাদ করো। মা বাবার পাশে আমি দাঁড়িয়েছি, মা বাবা এখনও ভাড়া বাড়িতেই থাকে, তাদেরকে যেন আমি মাথার ছাদটা করে দিতে পারি, এটা শুধু আমার শেষ ইচ্ছে আছে। তুমি আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সেটা আমি করতে পারি। নিশ্চয়ই হবে, কেন হবে না? আমি নিজের বিয়ের যেটা খরচ সেটাও আমি করেছি। আমার হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ে ঠিক হয়ে যাওয়ার টাইমে বাড়িতে সবাই চিন্তা যে কিভাবে খরচ করবে, সেই দিকেও ভাবে যে সবাই তো মা বাবা চায় যে তার মেয়ের বিয়েতে ভালো করে একটা আয়োজন করবে, কিন্তু সেই সামর্থ্য ছিল না। আমি আমার বিয়েতে যত সোনা সব আমি নিজে বানিয়েছি। 3টে নেকলেস বানিয়েছি, আমি শাখা বাঁধানো বানিয়েছি, চূড়, মান্তাসা, বালা, আমি আংটি, সব এভরিথিং আমি এই কাজ করে করেছি। আমি লোন নিয়েছিলাম, ইভেন আমি মা বাবার হাতে 1 লাখ টাকা তুলে দিয়েছিলাম। খুব ভালো, ভেরি গুড। তার মানে এখন মালদা সব বিয়ে বাড়িতে সোমদত্তাকে পৌঁছে যেতে হচ্ছে। একদম একদম দিদি, এখন আমাকে মালদাতে সোমদত্তা নামে এক নামে সবাই চেনে, সেই জায়গাটা আমি আজকে তৈরি করেছি। খুব ভালো, ভেরি গুড সোমদত্তা, এইভাবে জীবনে এগিয়ে যাও। খুব ভালো দিদি লাগলো পরিচয় আশীর্বাদ হয়ে করো, কথা তুমি বলে। আরো বড় হতে পারি আমি। সব দিদিদের মধ্যে আমি মনে করি প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে চিনতে হবে এবং সেটাকে খুঁজে বার করতে হবে। আজ সোমদত্তা ডান্স করতো, মেকআপ করতো খালি নিজেরটা নিজে, সেখান থেকে আজ সোমদত্তা মালদার সব বিয়েবাড়ির ব্রাইডাল সব সোমদত্তা করছে এবং সোমদত্তা এত টাকা রোজগার করছে শুধু নিজের একটা গুণের জন্য। ভেরি গুড সোমদত্তা, নিজের চেষ্টা থাকলে সবকিছু করা যায়। একদম এইভাবেই জীবনে এগিয়ে যাও সোমদত্তা। সোমদত্তা, তোমাকে বাইরে বাইরে গিয়ে অনেক কাজ করতে হয়, তো তোমাকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। বাইরে বেশি কাজ করলে বাড়িতে এসে স্নান করা খুব দরকার, এবং স্নান করতে হবে ভিভেল বডি ওয়াশ ইউজ করে, কারণ এর মধ্যে রয়েছে হানি এবং গ্লিসারিন, যা আমার ত্বককে রাখে সুরক্ষিত এবং কোমল, তাই ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নয়। স্টার্ট।
সন্ধ্যাটা খেলাটা শেষ করেছে 1 মিনিট 5 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। সবিতা, এবার তোমার সাথে কথা বলবো। কুসংস্কারের শিকার তুমি, হ্যাঁ, কি হয়েছে? মধ্যবিত্ত ফ্যামিলিতে বাবা মা আমি এই তিনজনই আমরা সুখে সংসারে আমাদের বেড়ে উঠছিলাম। উচ্চ মাধ্যমিকের পর আমি একটা জব পাই। সেই জবের জন্য আমাকে মর্নিং কলেজে জয়েন করতে হয়। আমি ভিক্টোরিয়া কলেজে আমি সকালবেলা কলেজ যেতাম, কলেজ থেকে এসে আমি জবটা করতাম, জব থেকে এসে নিজের পড়া করতাম। এইভাবেই আমার সারা 2 বছর আমার কেটেছে। এক ঘটকের দ্বারা আমার সম্বন্ধ আসে আমার বাড়িতে। তো দেখাশোনা করে ঠিক 6 থেকে 7 মাসের মাথায় আমার বিয়ে ঠিক হয়। তো আমার 2017 13ই মার্চ আমার বিয়ে হয়। ও বাবা মায়ের একটা মাত্র ছেলে। তো সুখে সংসার চলছিল। প্রচণ্ড রাগ যাকে বলে, ও যেটা বলবে সেটাই, ওর কথা যদি অনিয়ম হয় তো হবে না। ঠিক 5 মাসের মাথায় হঠাৎ করে একদিনকে খুব অশান্তি হয় বাড়িতে ওর সাথে আমার। ও তো তখন উন্মুখ ও নিজের মধ্যেই ও ছিল না। তো তখন আমার শাশুড়ি হঠাৎ করে আমার শ্বশুরমশাইকে বলে, তুমি ওনাদের খবর দাও, ছেলেকে ভালো লাগছে না। তো হঠাৎ করে এলেন দুজন, একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা এবং তাদের সাথে আরেকজন এলেন, মোট 3 জন এসেছিলেন। তখন রাতে 10:30 থেকে 11টা বাজে। ওরা আসলে ছিল তান্ত্রিক। ওকে গঙ্গা জল দিয়ে চান করালো, ওর চোখে মুখে ছেটাচ্ছে, তারপর ওকে কালো কার বাজছে। যাই হোক, ওকে যা করছে ঠিক আছে ভালো, তার সাথে সাথে আমাকেও করাচ্ছে। আমাকে গলায় কার দিচ্ছে, হাতে দিচ্ছে, মাদুলি দিচ্ছে, তাবিজ দিচ্ছে, এসব পড়ালো। তো যখন এগুলো হচ্ছিল স্বামী কোনো প্রতিবাদ করেনি? স্বামী তখন নিজের মধ্যেই ছিল না। সেই সময় আমি যেটা দেখেছি তখন নাকি ওর মধ্যে নাকি কেউ ছিল, সে কথাটা বলছিল। ঠিক 2 দিন কি 3 দিন ভালো ছিল, তার মধ্যে আবার নাকি সে আসে, ভর করে। তো তখন আবার ওদের ডাকা হয়। এই করে করে 13 থেকে 14 তারিখ ওনারা আসে এবং ওনারা বোঝেন যে এটা খুব খারাপ পথে এগোচ্ছে। তখন কি একদিন রাত্রির বেলা একটা মুরগা একটা মোরগ আর একটা মুরগি আমাদের বেডরুমের পাশে কিছু চাল দিয়ে আমাদের বেডরুমে রেখে দিয়েছিল এবং বলেছিল যে তোমরা যে ড্রেসটা পরে আজকে শোবে সেই ড্রেসটা পরেই তোমাদের কালকে যেতে হবে। ঘরে একটা মোরগ আর একটা মুরগি সারা রাত ক্যাচর ম্যাচর করে রাতটা কেটে গেল। ভোরবেলা 4টের মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। আমরা গেছিলাম বাবুঘাটে। তুমি আর তোমার বর? আমি আর আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি আর ওনারা 3 জন। যে চাল ওরা খেয়েছিল রাত্রির বেলা সেই চালের কিছু অবশিষ্ট ছিল, সেই চাল ওর মাথায় দেওয়া হয়েছে। দিয়ে মোরগটা ওর মাথায় চাষ ওটা ওরা বলে যে ওরা চাষ করানো। মাথায় মোরগটা খুঁটে চালটা খেয়েছে, দিয়ে মোরগটাকে ছেড়ে দিয়েছে রাস্তায়। দেন ওকে দিয়ে ওইভাবে চান গঙ্গা আছে, গঙ্গায় চান ধান করিয়ে ওকে ছেড়ে দিয়েছে। দেন এবার আমার কাজ হয়েছে, সেম আমার মাথাতেও মুরগি চাষ করেছে। দিয়ে এইবার আমাকে বাড়ি নিয়ে আসা হলো। ঠিক আছে, 2 দিন, আবার 2 দিন ভালো গেল। আবার কিছুদিনের দিন দেখছি যে ঠিক হচ্ছে না। তখন আমাকে নবান্নর কাছে একটা কাজীপাড়া মসজিদ বলে একটা জায়গা আছে, ওখানে আমাকে নিয়ে গেল। ঠিক আছে, এবার কাজীপাড়ায় গিয়ে ওটা নিম গাছ ছিল, সে উদুম ওকে মারছিল তা যাতে নাকি ওটা বেরিয়ে যায়, ভূত বা যে ঢুকে আছে তাকে বেরিয়ে যায়। এবার বলছে নিম গাছটার মধ্যে তুই যা, নিম গাছটার মধ্যে তুই থাক। সে ওখানে 3-4 ঘন্টার ব্যাপার। এইবার আগস্ট মাসের শেষে আবার একজন অন্য তান্ত্রিক আসে, 250 আটা দিয়ে একটা পুতুল বানায়। পুতুলের চোখ, মুখ, হাত, পা, 250 গ্রামের আটা, এইটুখানি সাইজের একটা পুতুল বানায়। ওর গায়ে এরকম লম্বা সাইজের 50 থেকে 60টা ছুঁচ বেঁধায়। সব সিনেমায় দেখা যায়? সিনেমায় দেখায়, সেগুলো আমি নিজের চোখের সামনে দেখেছি। লেবু লঙ্কা দিয়ে ওর গায়ে আগুন দিয়ে ওকে পোড়াচ্ছে। সেইটা দেখে আমি আর থাকতে পারিনি। তখন আমি প্রতিবাদ করেছি যে এসব কেন করছো তোমরা। তো আমি তখন আমার বাবা মাকে ডাকি এবং আমি আমার বাড়িতে ফিরে আসি। আমি বলি যে আমি এখানে থাকতে পারবো না এইভাবে। ওরা বলছে থাকো, সব ঠিক হয়ে যাবে। কতদিন কিভাবে এভাবে ঠিক হবে, ওকে ডাক্তার দেখাও, ডাক্তারের কাছে নিয়ে যায় না। ঠিক আছে, কিন্তু তুমি স্বামীর মধ্যে কি অন্যরকম কি দেখতে? অন্যরকম তখন বলতে ওর এরকম হঠাৎ ও পুরো নিজের মধ্যে থাকে না, পুরো অন্য জগতেও চলে যায়। তখন আমাকেও চেনে না, ওর মা বাবা কাউকেও চেনে না, পুরো অন্য রকম হয়ে যায় মানুষ একটা। তারপরে কি হলো সবিতা? বাড়ির মা বাবার কাছে চলে এলে? আমার উপর দিয়ে যা হয়েছে, আমার মেয়ের উপর দিয়ে যেন না হয় সেই জন্য আমি চলে আসি ওখান থেকে। মেয়ে এখন কত বড় সবিতা? মেয়ে এখন 1 বছর 2 মাস বয়স। একদম ছোট তো। হ্যাঁ, এসে হচ্ছে। যে এলাকায় থাকো সেখানে কিরকম ধরনের কুসংস্কার চলে এখন আজকের দিনে? আমার শ্বশুর বাড়ি হচ্ছে প্রপার টাউন,
কলকাতার শ্যামবাজার খান্নার মতো এলাকায়, খান্নার মতো জায়গায় আমার বাড়িতে এইসব হচ্ছে। আমি শুধু এই প্ল্যাটফর্মে এটাই জানতে চাই, এখনো কুসংস্কার আছে? আমার অনুরোধ যে শহর হোক বা গ্রাম, যে কোনো জায়গা হোক, এরকম ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দেবেন না, বিশ্বাস করবেন না। যারা আপনারা এরকম ধরনের বিশ্বাস করেন, আমার মনে হবে যে আপনারা প্লিজ বেরিয়ে আসুন, আপনাদের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দরকার। সত্যিই তাই। সৌমিতার জীবনটা অনেক বড়, তোমাকে লড়াই করতে হবে। হ্যাঁ, অনেকটা লড়াই আছে। এখন এই মেয়েকে কিভাবে মানুষ করব, বড় করব, তোমার নিজেকে জীবনে দাঁড়াতে হবে। হ্যাঁ, তুমি নিজেকে ঠিক রাখতে পারো, তবে তো মেয়েকে ঠিক রাখতে একদম। পারবে। তাই তোমাকে আগে নিজেকে দেখতে আশীর্বাদ হবে। করুন আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। এখন তুমি নিজেকে নিয়ে ভাবো, নিজে কি করবো, যদি আরেকটু এডুকেশন করা যায়, সেটা আরেকটু পড়াশোনা করো। হ্যাঁ, আমি জবের কেন? জন্য এখন প্রিপারেশন নেব। তোমার সাথে আমার বাবা মা রয়েছেন এবং তারা সুস্থ শরীরে রয়েছেন, যারা তোমার বাচ্চাকে দেখতে পারবেন। তুমি নিজেকে এখন আরো সমৃদ্ধ করো, আরো কাজ করো, আরো কিছু শেখো। Thank you. সেইভাবে জীবনে এগিয়ে যাওয়ার, পিছনে ফিরে তাকিও না। একদম না। স্টার্ট। সৌমিতা, টাইম 51 সেকেন্ড। সুমনা, শিক্ষাকে আঁকড়ে ধরে তুমি প্রতিষ্ঠিত হয়েছো। হ্যাঁ দিদি, আমি ছোটবেলা থেকেই বাবা মার একমাত্র মেয়ে, যার ফলে বাবা মা চেষ্টা করেছে তাদের যথাসাধ্য দিয়ে আমাকে মানুষ করে তোলার। কিন্তু একটা টাইমে বাবার একটা শাড়ির বিজনেস ছিল, তখন বাবার দোকানটা ভাঙা যায়। তখন থেকেই দেখতে পাচ্ছি বাবা মা হয়তো চেষ্টা করে গেছে, তাদের জায়গাটা দিয়ে কোনো ত্রুটি রাখেনি আমাকে সেইভাবে পড়াশোনা করানো। কিন্তু আমার কোথাও একটা মনে হতো যে মা বাবার মধ্যে কোথাও একটা কষ্ট হচ্ছে, কিন্তু তারা সেটা আমাকে বুঝতে দিচ্ছে না। আমি তারপরে ক্লাস 10-এ খুব ভালো রেজাল্ট করি। তখন আমাকে স্কুলের টিচাররা, বাড়িতে সবাই বলে যে এত ভালো রেজাল্ট করেছিস যখন, সায়েন্স নিয়ে পড়। কিন্তু আমার ছোটবেলা থেকে ইচ্ছে যে আমি একদম নার্সারি, তখন থেকেই আমি নিজেও ঘরে খেলতাম, একদম ছোটবেলা থেকে ইচ্ছে যে আমি টিচারই হব। আর সেটা হচ্ছে গিয়ে আমার একটা টাইমের পরে ভালো লাগলো জিওগ্রাফি। আর্টসে গেলাম, পড়াশোনা চালালাম, তার সাথে 10-এর পরে টিউশন শুরু করলাম। আস্তে আস্তে একটু বাবা মাকে হালকা করতেও শুরু করলাম, যে তাদের কাছে যেন সেই প্রেশারটা না থাকে, যতটা আমি পারি নিজে চেষ্টা করি চালানোর। জিওগ্রাফি অনার্স বিএসসি কমপ্লিট করলাম, মাস্টার্স করলাম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, স্কলারশিপ পেলাম। মোটামুটি সকালবেলায় টিউশন নিজের পড়তে যাওয়া, পড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে বাড়িতে এসে আবার টিউশন পড়ানো, রাতে নিজের পড়া, মানে সব কিছুকে একটা অ্যাডজাস্ট করে আমি এই 2018-তে কমপ্লিট হলো আমার বিএড এর ট্রেনিং। তারপরে উইদিন 1 মান্থ আমি একটা স্কুলে জব করি। দেখলাম যে স্কুলের জবও করছি, টিউশনটাও রয়েছে, বাড়িতে কোচিং সেন্টারও আরও বড় করে করার চেষ্টা করলাম। স্টুডেন্ট ছিল প্রথম দিকে হয়তো কম, এখন আমার ঘরে স্টুডেন্ট আপাততভাবে 50 থেকে 60 জন স্টুডেন্ট রয়েছে। বাহ। আদার্স কিছু কোচিংয়ে এঙ্গেজ হলাম। এবার আস্তে আস্তে আমার যারা গার্জিয়ানরা ছিল তারা বলছে যে বাড়িতে এসে যে সুমনা, তোমার মতন এরকম একটুখানি আমরা সায়েন্সের টিচার চাই। আমি তখন ওই যে টিচার প্রোভাইড করলাম, সেখান থেকে আমি একটা অনলাইন এডুকেশনাল বিজনেস শুরু করলাম। আচ্ছা, কিরকম ব্যাপারটা? ব্যাপারটা বলতে এই সাপোজ কোনো কেউ গার্জিয়ান তাদের হচ্ছে গিয়ে ছেলে মেয়েদের জন্য টিচার চাইলো, এবার আমি তাদেরকে হচ্ছে গিয়ে টিচার দিলাম। তাদের থেকে ফার্স্ট মান্থের স্যালারিটা, যেরকম কনসাল্টিং বিজনেস ওয়ান কাইন্ড অফ, ফার্স্ট মান্থের স্যালারিটা নিলাম। এবার আমি যখন শুরু করেছিলাম 2016-তে এটা, এখন আমার কাছে রানিং 90 টিচার্স বাহ, রয়েছে আমার কাছে। তারপরে কোথায় তোমার সেন্টার? আমার বাড়িতেই এডু ব্রিজ আমার সেন্টারের নাম। মানে পুরোটাই এখন আমি নিজেরটাই নিজে করার চেষ্টা করছি। শুধু তাই নয়, বাবা মাকে পাশে থাকবো সারা জীবন, তাদেরকে সেইভাবে হেল্প করতে পারবো সেটারও চেষ্টা করছি। কারণ আমার কাজের সামনেই মানুষ, হ্যাঁ? বিয়ে রয়েছে 11th ডিসেম্বর, এবারে সেইটারও তো একটা বিশাল খরচ, হিউজ তাই তো। অ্যামাউন্ট। যদি একটু ভালো করে করতে পারি, সেটা আমার কাছেও একটা অনেক বড় পাওনা থাকবে, মা বাবার কাছেও একটা জায়গাটা থাকবে। তো এই যে ধরো 90 জন টিচার তোমার কাছে রয়েছে, কারা কোত্থেকে আসে, মানে কোন এরিয়া থেকে আসে টিচাররা? অ্যাকচুয়ালি আমি ফার্স্টে আমার বাড়ির লোকাল এরিয়া থেকে শুরু করি। এবার তার কোন বন্ধু- জায়গা? আমার কুদঘাট, টলিগঞ্জ। ওকে।
এবার সেখান থেকে তার ফোনের ভায়া হচ্ছে গিয়ে সে হয়তো হাজরায় থাকছে তার বন্ধু, সেখান থেকে চেন সিস্টেমে সেখানে গেল, এবার সেখান থেকে আমার 10-15 জন টিচার কালেক্ট হলো, এই করে এরিয়াটা আবার বাড়ছে। ভেরি গুড, তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে দিও বাবা, আমার ছেলের টিচারের জন্য। আচ্ছা, খুব ভালো, অল দ্য বেস্ট সুমনা। থ্যাংক ইউ। এইভাবে এগিয়ে যাও সুমনা, তোমার বিয়েটাও যেন খুব ঘটা করে তুমি করতে পারো। হ্যাঁ, সেটাই দিদি আশা, সেটাই চেষ্টা করছি যেন সবাই বাড়ির আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই যেন সেই জায়গাটাকে এনজয় করতে পারে। একদম, খুব ভালো, ভালো থেকো সুমনা। সুমনা আইসো এবার, স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট। একসঙ্গে একদিকে নিয়ে এসে সবটা ফেলো। ওইদিকে যাও। একদিকে টেনে নাও, টেনে নিয়ে সবটা ফেলো। ওকে, সুমনা খেলাটা শেষ করেছে 1 মিনিট 11 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুদেশনা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সৌমিতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সোমদত্তা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে সুমনা 5 পয়েন্টস। সুদেশনার পছন্দ ড্রেসিং টেবিল, সৌমিতা পছন্দ সেন্টার টেবিল, সোমদত্তা পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে সুদেশনা। সুদেশনার জন্য ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট চাও। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কোচিরা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট শুভশ্রী। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে, আয় আয় কে যাবি। কোথায় মন হারিয়ে কি ধরবার কথা বলা হয়েছে? বলো সোমদত্তা। এক মুঠো রোদ ধরতে। আয় আয় 5 পয়েন্টস। কে মন হারাবি। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সেকেন্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে। এই প্রশ্নের ক্ষেত্রে বলো বলবো না। সৌমিতা। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। ওকে 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 3 জন নায়িকার ছবি এলইডি স্ক্রিনে ঘুরবে, একজন নায়িকার ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই নায়িকার ছবির গান শোনাবে। এই ক্ষেত্রে বলো বলবো না। সুদেশনা। দিল তো পাগল হে, দিল দিবানা হে। 5 পয়েন্ট। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 4 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। লা
গানে কোন শব্দটি গাওয়া হয়নি? বলো সুমনা। সোনিয়া। 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও সৃজি কালেকশন তরফ থেকে গোল্ড প্লেটের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে ফ্লাস্ক। आवे गई रात मन भोला बधी भाव प्रेम निया मौसम छे अब आओ मेरे पास रह जाओ मेरे साथ प्रेम निया मौसम छे मिल जाए मुझको अगर साथ तेरा तो भूलूं मैं सारा जहां छोगरा तारा छबिला तारा रंगीला तारा रघुबीर छुए तारी भात रे हाँ छोगरा तारा और छबिला तारा और रंगीला तारा रघुबीर छुए तारी भात रे। গানে কোন শব্দটি আবহাওয়ার সাথে জড়িত আছে? বলো সোমদত্তা। মৌসম। 5 পয়েন্টস। সঙ্গে ফ্লাস্ক। अब आओ मेरे पास रह जाओ শুরু मेरे করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট জয়িতা। জয়িতা আজকে এসেছে আমাদের এই রাউন্ডে হেল্প করবে। তোমাদের সকলের সামনে ও ওখানে গিয়ে অভিনয় করে দেখাবে এক একটা টপিকের উপরে। বাজার রাউন্ড, বাজার প্রেস করে বলবে যে কি অভিনয় করে ও দেখালো। পাস কোয়েশ্চেন, যদি ঠিক হয় 5 পয়েন্ট পেয়ে যাবে, যদি ভুল হয় বাকি 3 জনের কাছে পাস হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রথম টপিক কি দেখাচ্ছে দেখো। এবার বলো সৌমিতা। চামচগুলি খেলা। একদম 5 পয়েন্টস। এবার আমাদের সেকেন্ড টপিক, একটি প্রবাদ বাক্য। বলো সুদেশনা। নিজের ঘাট নিজে পেটানো। কারেক্ট। 5 পয়েন্টস। থার্ড টপিক কি দেখাচ্ছে না। বলো সুদেশনা। দিদি নাম্বার ওয়ানের সেট কার দৌড় কত দূরের একটা রাউন্ড, এটা যেখানে কানে মাইক দিয়ে ওই আরেকজন বলে এবং সব শুনতে পাচ্ছে না কারণ গানের মধ্যে গান চলছে। 5 পয়েন্টস। কানে মাইক দেওয়া হয় না, হেডফোন দেওয়া হয়। হেডফোন, সরি সরি। রাউন্ডটার নাম ছিল হেডফোন রাউন্ড। এক্স্যাক্টলি। এবার ফোর্থ টপিক, একটা হিন্দি গানের লাইন।
বলো সোমদত্তা। ए क्या बोलती तू ए क्या मैं बोलूं क्या बोलती तू क्या मैं बोलूं सुन सुना आती क्या खंडाला ওকে 5 পয়েন্টস। শেষ টপ। দুটো জিনিস দেখাবে, দুটোই বলতে হবে, দুটো আলাদা জিনিস। বলো সোমদত্তা। 1 নম্বর হচ্ছে ভাংড়া, 2 নম্বর হচ্ছে পুতুল ডান্স। একদম 5 পয়েন্টস। 5টা টপিক শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। জয়িতার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ দিদি। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, সোমদত্তা এবং সুদেশনা। দুজনেই 10 পয়েন্ট, দুজনেই এসো। ওকে, সুদেশনার পছন্দ ইলেকট্রিক তন্দুর, রুটি মেকআপ। ওকে, সোমদত্তা পছন্দ রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকআপ। সেকেন্ড পজিশনে সৌমিতা 5 পয়েন্টস। ওকে, সৌমিতার জন্য হট টিফিন ক্যারিয়ার এবং ওয়াটার বটল। আবার এসে গেল দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন। এবার আমরা আসছি বাঁকুড়ায় 8ই ডিসেম্বর কেন্দুয়াদিহি গার্লস হাই স্কুলে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। সবাই আসবেন। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিবেন। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। আলনা, কাতলা, ইলিশ, 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার সুদেশনাকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো টাইম আপ। সুদেশনা কি হতো? আকাশ। উত্তরটা আকাশ। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। প্রথমে আছে একটা ছবি, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর একটা অক্ষর, তারপর আছে একটা ক্লু। সংখ্যের পর চেনা চাই, অন্য নামে শব্দ পাই, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো সোমদত্তা। উলুধ্বনি। বোঝাও। উল হসু উ ধ্বনি। 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। শুনে কেউ না এলে একলা চলো বাংলা গানে, নাম যা বাড়িতে গেলে চিঠির খবর ঘরটি জানে। কি বিষয় ধাঁধা? এবার বলো সোমদত্তা। ডাক। ও যাও। যদি তোর ডাক শুনে কেউ না আসে, বাড়িতে ডাক নাম হয় আর চিঠি ডাকে আসে। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। পাশাপাশি ক্লু, প্রসাধনী যখন পান মনের মতো রূপ টান। ওপর নিচে ক্লু, নিজের পায়ে দাঁড়াতে চাও, কাজ অনুযায়ী করে যাও। এবার বলো সুদেশনা। মেকআপ পছন্দ। 20 পয়েন্টস। সঙ্গে 5.1 অডিও স্পিকার। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। এই মুহূর্তে সুদেশনা স্কোর 55, সোমদত্তা স্কোর 70। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা দুজন আছো। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে, 5টা শব্দে উত্তর।
সোমদত্তা সুদেশনার মধ্যে যে উত্তর দেবে সে আজকের উইনার। এবার খেলা থেকে বেরিয়ে গেল সুদেশনা। এইবার দিদি নাম্বার 1 হবার লড়াই আছো সোমদত্তা, যদি পারো তাহলে উত্তর দেবে। 30 পয়েন্টসের আনসার। এবার বলো। এবার আমরা দ্বিতীয় সুযোগের জন্য খেলবো সোমদত্তা, সৌমিতা এবং সুমনা। 20 পয়েন্টসের আনসার, পারলে ভুল করলে -10। আ এবং ক্ষয় একার যোগ হয়েছে। এবার বলো সৌমিতা। পেটে আসছে মুখে আসছে না। সৌমিতা বলছে পেটে আসছে মুখে আসছে না। দেখে নি। 20 পয়েন্ট, সঙ্গে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিল সৌমিতা, কিন্তু দিদি নাম্বার 1 হবার লড়াই ছিল সুদেশনা এবং সোমদত্তা। সুদেশনা খেলা থেকে বেরিয়ে গেল। আজকে দিদি নাম্বার 1 হয়েছে সোমদত্তা মণ্ডল with 70 points. সুদেশনা, এটা তোমার মেমেন্টো। সুমনার, সৌমিতার, উইনারের ট্রফি সোমদত্তা। থ্যাংক ইউ। দিদি নাম্বার 1 এর বাজ, দিদি নাম্বার 1 এর স্যাশ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখের চোখ চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার, মিও আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, মিও আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সোমদত্তা মালদাতে গ্র্যান্ড অডিশন দিয়ে পৌঁছে গেছিল আমার মঞ্চে এবং জিতে নিল দিদি নাম্বার 1 এর খেতাব। সেই রকম ভাবেই আপনারাও আসতে পারেন আমার মঞ্চে, কারণ আমরা আসছি আপনাদের জেলায় জেলায় দিদি নাম্বার 1 এর গ্র্যান্ড অডিশন নিয়ে। চোখ রাখবেন জি বাংলা এবং জি বাংলা HD তে। এরপর দেখবেন আলো ছায়া। নমস্কার।